নমস্কার, জেএন টিম ইউটিউব চ্যানেলে শুরু করছি আবার একটি নতুন এপিসোড, যার নাম গল্প হোক হৃদমাঝারে। তবে আজকের এই এপিসোডটি একটু স্পেশাল, কেননা আমার সেই ছোটবেলাকার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমার স্কুল লাইফের প্রিয় প্রাক্তন শিক্ষক মহাশয় শ্রী কিরীটিভূষণ চট্টোপাধ্যায় মহাশয়। ভাষা কি করে গোছাতে হয় সেটা শিখেছি যে মানুষটার কাছ থেকে, আজ রয়েছি সেই মানুষটার পাশে বসে। নমস্কার স্যার। স্যার, প্রথমেই আমরা আসবো আপনার একদম ছোটবেলাটা নিয়ে। মানে সেই সময় তো বোধহয় ইংরেজ তখন তো মনে ভারত স্বাধীন হয়নি না, কিন্তু তখন তো আমার অভিজ্ঞতা চেতনা তত বেশি নেই, সামান্য। আমার তখন বয়স 4 বছর, 3-4 বছর। 1943-এ মানে 1942-এর নভেম্বর মাসে আমি জন্মেছি, তখন 43 প্রায়, বছর 4 বয়স। ফলে আমি তখন অতটা সচেতন নই। তবে মা বাবার মুখ থেকে শুনেছি একটা মিলিটারি গাড়ি যাচ্ছিল, বাবা একটা গরু নিয়ে এ পাশ থেকে ও পাশে যাচ্ছিলেন, আর আমি পড়ে গেছিলাম তার সামনে। কিন্তু তারাও এত মানে দয়ালু, এমনভাবে আমাকে সেভ করে দিয়েছিলেন নিরাপদে, সেটা আমি পরে শুনেছিলাম। কিন্তু 4 বছর বয়সের অভিজ্ঞতা তো সেরকম কিছু নেই। তারপর থেকে অভিজাত পরিবার, ব্রাহ্মণ পরিবার, ছাতনা থানার অন্তর্গত কামারকুলি গ্রাম, এখানে বাসিন্দা আমি। তবে জীবনের সিংহভাগ সময় কাটিয়েছি ওঁদা, কারণ 19.5-20 বছর বয়সে ক্রাফট টিচার হিসেবে আমি ওঁদা হাই স্কুলে জয়েন করি। সেখান থেকেই জীবনের শেষ দিন পর্যন্ত লড়াইয়ের মাঝ দিয়ে বেঁচেছিলাম, এবং জীবনে যেটুকু কামনা করেছিলাম পেয়েছি। কারণ এলাকার মানুষ, ছাত্রছাত্রী যথেষ্ট পরিমাণে সহযোগিতা, সহানুভূতি করেছে এবং করছে। বর্তমানেও আমি রিটায়ার্ড অবসর নিয়েছি 2002-এর নভেম্বর মাসে। 2002-এর নভেম্বর মাসে। তারপরেও কিন্তু আমি আসি, কারণ এখানে ছাত্রছাত্রী যারা প্রাক্তন, তাদের ছেলেমেয়েরা পড়ে, এবং আমার বিষয়টা হলো বাংলা। আগে কার দিনে একটা প্রথা ছিল, আমরা সব বিষয়ই পড়াতাম, কিন্তু বর্তমানে সাবজেক্ট টিচারের উপরে গুরুত্ব বেশি, ফলে বাংলাটাই সবাই পড়তে চায়, বাংলাই পড়াই। কিন্তু আসা যাওয়াটা এখনও বন্ধ হয়ে যায়নি, এবং ওনার প্রতি যে একটা শ্রদ্ধা, ওনার মানুষের প্রতি যে একটা কৃতজ্ঞতা, ওনার মানুষের কাছ থেকে যে উপকার পেয়েছি, যে শ্রদ্ধা পেয়েছি, পাচ্ছি, সেটাকে ভুলা আমার জীবনে কোনোদিনই সম্ভবপর নয়। মাধ্যমিক পাস করে দুর্গাপুরে উড ইন্ডাস্ট্রি ট্রেনিং কাম প্রোডাকশান থেকে আমি ট্রেনিং নিই। অ্যাডভার্টাইজমেন্ট দেখে দরখাস্ত করি, এখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আসি। তখন হোস্টেল ছিল, সেই হোস্টেলে থাকতাম, খেলতাম, খেলাধুলায় যথেষ্ট মানে ইচ্ছা ছিল, আন্তরিকতা ছিল, খেলতাম। আবার টাইপও জানতাম। স্কুলে একটা টাইপ মেশিন ছিল, হেডমাস্টারমশাই স্কুল ছুটির পর বিভিন্ন জিনিস টাইপ করতে বলতেন, আমি টাইপও করতাম। ফলে স্কুলের সাথেও জড়িয়ে যায় আন্তরিকভাবে। পরে 1964-তে সেন্ট্রাল গভর্নমেন্টের ফুড সাপ্লাই আমি টাইপিস্ট হিসেবে চাকরিও পাই, কিন্তু দিন 3-4 করেছিলাম। তারপরে সহকারী প্রধান শিক্ষক প্রণবানন্দ মুখোপাধ্যায় এবং এলাকার ছাত্রছাত্রীরা যে বাসটায় যেতাম আসতাম, সেটা দাঁড় করিয়ে আমাকে নামিয়ে নেন, বলেন তুমি এখানেই থাকো। তার অনুরোধ আমি প্রত্যাখ্যান করতে পারিনি, কারণ সেখান ট্রান্সফারেবল সার্ভিস ছেড়ে দিয়ে আবার হোস্টেলে ফিরে আসি। সেখান থেকে আমি পরবর্তীকালে গ্র্যাজুয়েট হই ক্যালকাটা ইউনিভার্সিটি। কারণ জেদ থাকতো, জেদি ছিলাম, কিন্তু কারোর সাথে সঙ্গে সঙ্গে কোনো ঝগড়া করতাম না। কারণ যে সমস্ত স্কুলে মাস্টারমশাই ছিলেন, তারা সবাই তো মিনিমাম গ্র্যাজুয়েট, কেউ কেউ আইএ পাসও ছিলেন, কিন্তু তাদের যথেষ্ট ডেপথ ছিল সাবজেক্টে। হরেকৃষ্ণবাবু মানে এরা খুব দক্ষ মানুষ ছিলেন, রাসুবাবু, রাসবিহারী মণ্ডল, এরাও কিন্তু খুব দক্ষ ছিলেন। তাদের কাছ থেকেও আমি অনুশীলন নিতাম, আমি জানতে চাইতাম। কোনো জিনিস জানিনি গোপন করতাম না, প্রকাশ্যে বলতাম,
এবং তাদের কাছ থেকে সেগুলো শুনে পরবর্তীকালে নিজে জ্ঞানার্জন করার চেষ্টা চালাতাম। অহং বলে কোনো বস্তু ছিল না, আজও নেই। সেখান থেকেই অনেকে গ্র্যাজুয়েট নয় বলে একটু উষ্মা প্রকাশ করত। তখন আমি জেদ ধরি যে আমাকে গ্র্যাজুয়েট হতে হবে, কিন্তু কারো কাছে কোনো প্রকাশ করিনি, গ্র্যাজুয়েশন করি। আগেকার দিনে একটা নিয়ম ছিল, যারা গ্র্যাজুয়েট তাদেরকে স্কুল সিলেকশন কমিটিতে অ্যাপিয়ার করতে হতো। আমাদের হেডমাস্টার বলেন, আমার নামটাও পাঠান, বলেন পাস করলে বেতন বেড়ে যাবে, আর না করলে কিন্তু চাকরি চলে যাবে। আমার স্যার ঠিক আছে, আমি দেখি না, ফার্স্ট চান্সে আমি পাস করলাম। কিন্তু পরে বললেন, না, আপনি ওয়ার্ক এডুকেশন গ্রুপের লোক, আপনাকে পাস কোর্সে স্কেল দেওয়া যাবে না। 9 বছর পাইনি, দীর্ঘদিন বঞ্চনা। তারপরে হঠাৎ একদিন উনি বিএড করার বলেন যে, না, তুমি বিএড করতে পারো। বিএড নিখিলবঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয় থেকে বিএড করি। তারপরে একটা গ্র্যাজুয়েটের একটা পোস্ট ভ্যাকেন্টও হয়, কিন্তু সেখানেও দেখি বিভিন্ন রকমের মত। কিন্তু ছাত্র শিক্ষক যারা ছিলেন তাদের মধ্যে হয়তো 2-1 জনের মধ্যে অন্য ইচ্ছা ছিল, আমাকেই চেয়েছিলেন। ফলে বিভিন্ন রকম লড়াই শুরু হয়ে যায় দীর্ঘদিন। আমি খুব ব্যথানুভব করি, কিন্তু পরবর্তীকালে আমি কিন্তু সেই সুযোগটা পাই, গ্র্যাজুয়েটের স্কেল পাই, কিন্তু দীর্ঘদিন পর। ফলে আমি যখন রিটায়ার করি, মাত্র 16,000 টাকা আমি টোটাল স্যালারি পেতাম, খুব কম। ফলে অর্থনৈতিক দিক থেকে হয়তো অসুবিধায় পড়েছিলাম, কিন্তু স্নেহ ভালোবাসা, যারা বয়স্ক মানুষ, বেশ কিছু সংখ্যক টিচার যারা আমাকে উৎসাহ উদ্দীপনা জাগাতেন এবং উৎসাহিত করতেন যাতে আমি এগিয়ে যেতে পারি। তাছাড়া এলাকার যারা মানুষ, যারা বয়স্ক, তারা সত্যিকারের, তাদের ভালোবাসা ছিল আন্তরিক, অকৃত্রিম, এবং কাছেই থাকতাম, ওটা ছেড়ে যাইনি। ফলে ডেলি প্যাসেঞ্জারে করতাম না, শনিবার বাড়ি যেতাম, সোমবারই চলে আসতাম। এভাবেই জীবনটা কাটে। এখানে থাকার ফলে যে সুখ, যে শান্তি আমি পেয়েছি, সেটা কিন্তু অর্থ দিয়ে বিচার করা যায় না। এখানের মানুষ কিন্তু আমাকে খুব ভালোবাসে, এবং আজও কিন্তু সেটা আমি লক্ষ্য করি অব্যাহত। আজও কিন্তু সেই একইভাবে পেয়ে চলেছি। ফলে মনে হয় অতীতে কিছু করতে পেরেছিলাম। আমি অনেককে বাড়িতে এখানেই ওঁদাতে থাকতাম বলে টিউশন করতাম। ধনী দরিদ্র বিভিন্ন শ্রেণীর মানুষের ছেলেমেয়েরাই আসতো। অর্থের কোনো চাপ ছিল না। তাছাড়া যে সমস্ত বই পেতাম সেগুলো আমি ছাত্রদের মধ্যে বিতরণ করে দিতাম, পড়তে দিয়ে দিতাম। পরে MA পাস করি রামানন্দ কলেজ থেকে। সে বছর সিট হয়েছিল, আমি পরীক্ষা দিই বর্ধমান ইউনিভার্সিটি, সেখান থেকে MA পাস করি। তারপরেও আবার কি লড়াই, কারণ সত্যিকারের আমি তো উচ্চ মেধা সম্পন্ন ছিলাম না। অনুশীলনের মাঝ দিয়ে পরবর্তীকালে 5 জনের সহানুভূতি, সহযোগিতা এবং তাদের সাহায্যে আমি জ্ঞান অর্জন করার চেষ্টা করেছিলাম, বিদ্যা অর্জন করার চেষ্টা করেছিলাম। বুদ্ধিটা ছিল, অভাব অনটনকে গ্রাহ্য করিনি, এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতাম। সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করি। সেখানেও বিভিন্ন রকমের সমস্যা কিন্তু শেষ হয়। পরবর্তীকালে আমি 2nd পজিশনে ছিলাম। আমি অসহকারী প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হই। এরপর দেখা যায় স্কুলে কিছুদিন পরেই বেশ বছর 6 আমি টিচার ইনচার্জ হিসাবে চালালাম। টিচাররাও শর্ট টিচার, 19 জন টিচার, 18টা ইউনিট, 8 জন কামাই করলেই সেখানে লোড পড়তো ভীষণ। সেই ভীষণ চাপকে অগ্রাহ্য করে আমরা এগিয়ে যেতাম। টিচাররাও ছিলেন খুব আন্তরিক। তারাও যেভাবে পাঠদান করতেন সেখানে কোনো কার্পণ্য ছিল না, এবং নিজেদের মধ্যে আলোচনা করা, সিম্পোসিয়াম, আমি জানি ও জানে না, আমরা জানার বিনিময় করতাম, জানি না অন্যের কাছ থেকে জেনে নিতাম, এই ঘাটতিটা পূরণ করতাম। এভাবেই কিন্তু স্কুলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। পরবর্তীকালে হেডমাস্টার মশাই আসেন, সেখানে মালি মামলা মোকদ্দমা, সেটা দীর্ঘদিন চলে, লড়াইয়ের পর লড়াই। কিন্তু আমি তখন
সহকারী প্রধান শিক্ষক এবং ইন অ্যাবসেন্স অফ হেডমাস্টার আমাকে হেডমাস্টারের দায়িত্ব চালাতে হচ্ছে। ভীষণ চাপ, সব কিছুকে মাথা পেতে নিয়ে আমরা কিন্তু নিজের কর্তব্যে ছিলাম অটল। সবাই কিন্তু আন্তরিকভাবে স্কুলের পঠন পাঠনে যাতে কোনো অসুবিধা না হয়, ছাত্রছাত্রীরা অত্যন্ত ছিল বসংগত। যা বলতাম যে এটা করা উচিত, এটা করা অনুচিত, এটা করো না, তারা কিন্তু অবনত মস্তকে মেনে নিত এবং সেটাকে ফলো করতো। আমি সেটা অবাক হয়ে যাই যে আজকে অনেক পার্থক্য দেখা যাচ্ছে, গুরু শিষ্যের মধ্যে একটা বিশাল ব্যবধান, কিন্তু আমি সেটা উপলব্ধি করিনি, আজও না। আজও কিন্তু ছাত্রছাত্রীদের পড়াই, বাড়িতেও টিউশনি করি, এখানেও করি, এবং প্রত্যেকেই কিন্তু সত্যিকারেরই সহযোগিতা করে এবং জানতে চাইলে আমি যেমন জানাই, তারাও কিন্তু জেনে সেটাকে প্রকাশ করার চেষ্টা চালায়। মুখস্থ বিদ্যার আমি সম্পূর্ণ বিরোধী। বুঝে লেখার ক্ষমতাটা যাতে তারা অর্জন করতে পারে সেদিকে আমি বিশেষ গুরুত্ব আরোপ করতাম, করছি এবং ভবিষ্যতেও করব। বয়স তো বেড়ে চলেছে, 81 অতিক্রম করেছি, 82 পা দিলাম। আমার এই প্রিয় ছাত্র আহ্বান এখানে উপস্থিত হয়েছি, শ্রী দুলাল পাল। আজকে আমার অতীত জীবন সম্পর্কে কিছু জানতে চাইল, আমি তাকে সংক্ষেপে জানালাম। আমি তাকে বলি যদি কিছু প্রশ্ন করার থাকে সে যেন করে, আমি কিন্তু তার উত্তর দেব। স্যার, আমাদের স্কুলের আপনার যে শেষ ক্লাস যেটা ছিল, একটা স্পেশাল ক্লাস দেওয়া হয়েছিল আপনার, সেটা কিন্তু এখনও আমার স্মৃতিতে এখনও আছে। আমারও সেদিনটা মনে পড়ে। রঞ্জিতবাবু তখন প্রধান শিক্ষক, উনি কিন্তু আমাকে, আমি শেষ 2-2.5 বছর নিশ্চিন্তে কাজ করি, উনি কিন্তু হেডমাস্টার মশাই হলেও, আমি অ্যাসিস্ট্যান্ট হেড হলেও উনি কিন্তু আমাকে সম্মানের সঙ্গে সব রকমের সহযোগিতা করতেন এবং শ্রদ্ধাও করতেন। আমিও তাকে পূর্ণ সহানুভূতি করতাম, দেখাতাম। শেষ দিন 12-এর টিচার নেই, আমি যাবোই, আমি পড়াবো। সেদিন পড়ার যে সত্যিকারের একটা বিষাদের ছায়া মনের মধ্যে উপলব্ধি করছিলাম যে এটাই আমার জীবনের শেষ শ্রেণীকক্ষে পাঠদান। আসার সময়তে শেষ মুহূর্তে আমি সে কথাটাও তাদের বললাম যে আজকে ওদা স্কুলে এটাই আমার শেষ ক্লাস। তারা অবাক হয়ে গেল। আমি বললাম আমি অবসর নিচ্ছি, শনিবার রাত্রে থেকে গেলাম, রোববার সকালে বাড়ি এলাম। কিন্তু তারপর দেখি যারা আমার ছাত্রছাত্রী প্রাইভেট পড়তো তারা বারবার কিন্তু আমাকে জানাচ্ছে আসতেই হবে স্যার, আসতেই হবে। আবার যাওয়া শুরু করলাম, কিন্তু সেই শুরু আজও কিন্তু শেষ হয়ে যায়নি। 82 এবং জানি না আমি কি করেছি, আমি যতটুকু পেরেছি আন্তরিকভাবে দেবার চেষ্টা করেছি। আমি জানি ব্যয়ত বৃদ্ধি মায়াতি ক্ষয় মায়াতি চ সঞ্চয়াত, এই নীতি। আর কি সব জানতা ভাব কখনোই প্রকাশ করিনি। যে যা জানে তাদের কাছ থেকে ভালোটাকে গ্রহণ করার একটা যে ইচ্ছে, সেটা কিন্তু আবার বরাবরই ছিল, আজও আছে। এবং ততদিন বাঁচব, জানি না কখন মরণ আসে, কে বা জানে। কালিডহে ঝড় কমলে নাল ভাঙে, চলে তো যেতেই হবে, মরণশীল। কিন্তু ছাত্রছাত্রীদের কাছ থেকে অবসর নিলেও আজও আমি মরে যাইনি। যে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী বাজারে নামলেই, দেখা হলেই তারা শুধু প্রণাম করে শ্রদ্ধা জানায় নয়, ভালো মন্দ কোনো প্রয়োজন, সেই প্রয়োজনটা পূরণ করার জন্য তারা আন্তরিকভাবে সহযোগিতা করে এবং সাহায্যের হাতটা বাড়িয়ে দেয়। এটা আমার কাছে সত্যিকারের দুষ্প্রাপ্য। তারা যেভাবে আমাকে আজও শ্রদ্ধা জানায়, এটা আমার ভাগ্য, আমার সৌভাগ্য। আমি সত্যিকারেরই তাদের যে মন জয় করতে পেরেছি, এটা আমি আনন্দ উপভোগ করি, এটা উপলব্ধি করে। স্যার, দীর্ঘ একটা লাইফের জার্নি আপনার, তার মাঝে কিছু মেমোরেবল কিছু এখন এই মুহূর্তে আমাদের সাথে একটু শেয়ার করা যাবে, যেটা স্মৃতিতে আছে এই মুহূর্তে আপনার? আমি স্কুলে আসার পর বিভিন্ন দায়িত্ব এসে পড়ে যায়। এই দায়িত্বগুলোকে আমি এড়াইনি। একটা ঘটনা আমার খুব মনে পড়ে। রিক্রিয়েশন ক্লাব ফুটবল প্রতিযোগিতা করছে, বড় বড় দল, মেদিনীপুর, কলকাতা, বার্নপুর, দুর্গাপুর, বাঁকুড়া সব আছে। সেদিন কিন্তু
দুর্গাপুর বনাম মেদিনীপুর এবং সেমিফাইনাল, খুব গুরুত্বপূর্ণ খেলা। আসেননি রেফারি, ভয়ঙ্কর সংকট। হেডমাস্টার সবাই আমাকে এসে ধরেছেন, বাদলবাবু, গোরাচাঁদ চক্রবর্তী, স্থানীয় বিডিও, এমনকি অন্যান্য মানুষ যেমন মৃণাল বসু, তারা ওই রিক্রিয়েশন ক্লাবের সক্রিয় সদস্য। আমার ফিজিক্যাল ইনস্ট্রাক্টরও নই, আমার রেফারি পাশেরও কোনো সার্টিফিকেট নেই। অপর দিক থেকে চিৎকার হচ্ছে, স্যার আপনি নামুন, আমরা আছি। মনোরঞ্জন পাল, তারা বলছে আমরা আছি, আপনার ভয়টা কী? কিন্তু আমি তো চিন্তা করছি আমার কিছুই নেই, নামবো কী করে? আবার ওনারা বলছেন আমরা রয়েছি, আমরা সাহস দিচ্ছি, থানা পুলিশ যা হবে আমরা আছি। আমি চিন্তা করছি আমি তো কোনো সার্টিফিকেট নেই, নেমে যাওয়া। আবার যদি না নামি, দুটা দল এসেছে, ওদার বদনাম এবং ওদার মানুষ ভাববে আমাদের প্রতি সহযোগিতা করলো না। কিন্তু এটা যে আমার পক্ষে অন্যায়, কিন্তু আমাকে করতে হবে। নেমে পড়লাম। অপরদিকে একদিকে আমরা বলি মুকুল বসু, এখনও রয়েছে আমার ছাত্র, সে লাইন্সম্যান। অপরদিকে অশোক সেন বলে আছে, তারা আছে। তারা বলছে স্যার আমি দেখ সিগন্যাল দেখাবি, আমি কিন্তু তোদের দিকে অনুসরণ করেই চলবো। খেলা শুরু করলাম, এক গোল হলো দুপক্ষই, আরও টান টান উত্তেজনা, চিৎকার চেঁচামেচি দুপক্ষের। আমি চিন্তা করলাম ভয়ঙ্কর বিপদ, এর যদি একটা ফলাফল না হয় তাহলে আবার টাইব্রেকারে যাবে। অনেকক্ষণ, শেষ মুহূর্তে দেখার কর্নার কিক পেয়ে গেছে দুর্গাপুর, আর হেড দিয়ে গোলে ঢুকিয়ে দিল। মেদিনীপুর হেরে গেল। খেলাটা সুন্দরভাবে পরিচালিত হলো, সবাই প্রশংসা করলেন। কিন্তু আমি চিন্তা করলাম কাজটা গর্হিত, কিন্তু বৃহত্তর স্বার্থে আজ আমি নেমে যে সফল হলেন, এটা পিতা মাতার আমার আশীর্বাদ এবং এলাকার মানুষের সাহচর্য, সহযোগিতা। এটা আমার কাছে একটা স্মরণীয় ঘটনা। এরকম অনেক ঘটনাই আছে যে এখানে ছাত্রছাত্রীরা অনেক সময় তো অনেক মাস্টারমশাই বলতেন এই ঘটনা ঘটছে, সব বলছে স্যার এইরকম মারবো ধরবো, চলো তাহলে অমুক গ্রামটাই বেড়াতে যাই। হোস্টেলে থাকতাম, পরবর্তীকালে আমি এখানে বাড়িও করি, এবং শেষে কী যে হলো, আমি বাড়িটা বিক্রি করে দিলাম। এটা আমার একটা জীবনের চরম ভুল। তাদের দিক নিয়ে বেড়াতে যেতাম, এবং যে ছেলেটা বলেছে তাকে ডাকা করাতাম সেই গ্রামে যেয়ে। সে এসে শুট করে সবাইকে প্রণাম করতাম, কিরে তোদের ঘরে তো চা খাবো বলে এসেছি, না চলুন না স্যার, নিয়ে যেয়ে চা খেয়ে আবার বাড়ি ফিরে চলে এলাম। এরকম কাজ করতাম। যারা বলতো, হুমকি দিত, তাদের বাড়িতেই চলে যেতাম, এবং তাদের বাড়িতে যেয়ে চাটা খেয়ে গল্প টল্প করে বাবা মার সঙ্গে কথাবার্তা বলে তার ছেলের ভালো মন্দ দিকটা তুলে ধরে আলোচনা করতাম। এই কাজগুলো করতাম। তার জন্যই বোধহয় এখন যে কোনো বাড়িতেই যাই, সেখানেই আমাকে পরিবারের সদস্য হিসেবেই মেনে নেয়, গ্রহণ করে, এবং আন্তরিক পথে দেখতে পেলে ডাকেন, এবং আমি যাই আজও। সেটা কিন্তু বর্তমানেও বর্তমান আছে, অতীত হয়ে যায়নি। এটাই আমার একটা স্মরণীয় ঘটনা। আর ক্লাস টিচিং, আমি যখন এমএ পাস করলাম প্রাইভেটে এমএ পাস করেছি, বিভিন্ন রকমের ইঙ্গিত, পড়াতে পারবে কি না। আমি চিন্তা করলাম সত্যিকারের পড়ার যে একবারে 11-12 অসুবিধা তো হবেই। নিজের ট্যাকের করে খরচ করে বিভিন্ন বই কিনলাম। রাত্রিবেলায় আমি রাত্রে পড়তাম, এবং রাত 1:30, 2টা, 2:30 পর্যন্ত পড়ায় আমার কোনো অসুবিধা ছিল না। আমি পড়ে শুনে ক্লাসে যেতাম। 1টা বছর পরিশ্রম করার পর আমার কাছে সাবলীল হয়ে গেল, কোনো অসুবিধা নেই। সবাই অবাক হয়ে ভাবতো যা ভেবেছিলাম তা হলো না। ছাত্রদের মন ওই জয় করেছে। তখন তাৎক্ষণিক বক্তব্য ছিল, আর ছেলেরা বাংলার মাস্টারমশাইকে হেনস্থা করার জন্য, বিপদে ফেলার জন্য একটা টপিকস বলতে এটার উপরে করুন। আমি চিন্তা করলাম এদিকে তো এভাবেই প্রশ্ন করে জিজ্ঞাসা করে ভালো জিনিসগুলো জানতেই চাইবে না। কোনো মাস্টারমশাই হয়তো প্রস্তুতি নিয়েই এসেছেন, তো তাদের তো বিপদে ফেলার একটা চেষ্টা, তো দূর করতে হবে। দিয়ে আমি সেটা নিয়ে অন্যান্য মাস্টারমশাইদের সহযোগিতা নিয়ে আমি বক্তব্য রাখব। ভূমিকা উপসংহার তো প্রায় ঠিকই করা যায়, বলা যায়। বিষয়টা নিয়ে
আমি আলোচনা করতাম, আমরা দেখ বক্তব্য রাখাটা হচ্ছে একটা সাহস। অনেক মানুষ দেখবি তারা কম শিক্ষিত কিন্তু ফ্লুয়েন্ট বলে যাচ্ছে, ভয় পেলে চলবে না, মনে হবে আমি অন্যের থেকে অনেক অনেক বেশি জ্ঞানী গুণী। বক্তব্য রাখতে হবে, এ যে কোনো টপিক সে দেখ না কেন, এ মহান কোনো মানুষ, কোনো দেশপ্রেমিক, কোনো লেখক, কোনো কবি, আবার বনসৃজন, পরিবেশ দূষণ, যেটাই হোক না কেন একটা ছকে ফেলে দেওয়া যায়, বলা যায়। অতএব পরিবেশটা তৈরি করবে তোমরা যদি পরিবেশ তৈরি না করো তাহলে তো মাস্টারমশাই পড়াবেন কী করে? মাস্টারমশাই পড়াতে আসেন, তাকে পড়ানোর সুযোগ দিতে হবে এবং উৎসাহিত করতে হবে যাতে তিনি আরও সুন্দরভাবে বলার পরিবেশটা পান। আমাকে পড়াতে এসেছি, আমাকে যদি পরিবেশটা তোমরা না দাও, হই হই চিৎকার করো, তাহলে আমি কী করবো? আমি ক্লাস ছেড়ে চলে যাব। এতে তোমাদেরই ক্ষতি হলো। তোমরা নিজেরা ভাবো, তোমাদের পঠন পাঠনে সহযোগিতা করাই আমাদের উদ্দেশ্য। অতএব পাঠ যে আমি দান করব, যদি শান্ত পরিবেশ না থাকে, অভিনয় করবে দেখবে যাত্রাপালায় অভিনেতা অভিনয় করছে, সব দর্শক শ্রোতা যখন নীরবে শুনে যায় তখন সে উৎসাহিত হয়, আরও ভালোভাবে চেষ্টা করে। কিন্তু হই হই চিৎকার করলে সেও কোনো রকমের সেরে দিয়ে চলে যায়। পরিবেশটা তোমরা তৈরি করে দাও এবং আমরা পড়াই, সেই সুযোগটা তোমরাই এনে দাও। এবং আমি যদি না জানি এটা জেনে পরবর্তীকালে তোমাদেরকে জানানোর কথা দিয়ে যাব, কারণ সব জানতা তো আমরা নই, আমাদেরকেও পড়তে হয়। তারা কিন্তু এই জিনিসগুলো মানত এবং তাদেরকে বারবার বলতাম। সেটাও প্রেয়ার হতো, প্রেয়ারে দাঁড়াতাম। প্রেয়ারে আমি 15 মিনিট প্রেয়ারের টাইম, 10:45 থেকে 11টা, 5 মিনিটই তো প্রেয়ার হয়ে যায়। আমি কিন্তু ওই 10 মিনিট তাদেরকে নীতি উপদেশ দিতাম যে তোমরা বাজারে তরকারি কিনতে যাচ্ছ, জিনিস কিনতে যাচ্ছ, দরদাম করো। আর আমরা যখন পড়াই আমরাও তো একটা বেতন পাই, কী করে বেশি টেনে নেব তার তো চেষ্টা করো না, তোমাদেরকে সেটাও করতে হবে। অতএব যেটুকু জানোনি জানার চেষ্টা করো, আর মিথ্যে কথা বলো না, সৎ পথে চলবে। কারণ তোমরা চর্যাপদ পড়ছো, উজুরে উজু ছাড়িমা যাওরে বঙ্ক, নে আহি বহিমা যাওরে লঙ্ক। সোজা পথে চলো, বাঁকা পথ ছাড়ো, জ্ঞানার্জন করতে পারবে যদি বাঁকা পথ ছেড়ে সোজা পথে চলো। ফলে নীতি বাক্য ওই 10 মিনিট প্রতিদিনই শোনাতাম। তাতে দু একজন বলতেন যে স্যারের মহাভারত পাঠ হচ্ছে। আমি তোমরা যাই বলো, যদি কিছু হয় সেটা চেষ্টা করতাম। আবার এমন দিন গেছে নন টিচিং স্টাফ কেউ আসেনি, ঘন্টা দেবে কে? আমি বললাম আপনাদের তো ওটা জানার দরকার নেই, স্কুলে ঘন্টা পড়বে, আপনার ক্লাসে যাবেন। জল, আমি বললাম জল থাকলে খাবেন, জল না থাকলে হয়তো একটু টিউবওয়েলটা কাছেই রয়েছে, তখন টিউবওয়েল ছিল। পরবর্তীকালে ঘন্টা মারলাম নিজেই। পরের থেকে প্রত্যেক ক্লাসেই ছাত্ররা এসে এসে ঘন্টা দেয়। আবার জল প্রত্যেক ক্লাস থেকে তিনজন ছেলে নিয়ে নিজে দাঁড়িয়ে থেকে সব জল ভর্তি করে দিলাম। জলের অফুরন্ত জল, বলছি অন্যান্য দিন এত জল পাওয়া যায় না। এখন দেখুন আজ তাহলে কর্পোরেট চালাবেন, আমি বললাম 7 তো চলে, 8 চলবে। কারণ আজ নাই পিয়ন কেউ, মালি মামলা মোকদ্দমা চলছে, দেখতে পাচ্ছেন তাদের শারীরিক খুব শর্টেজ। নন টিচিং স্টাফ চালাতে হবে স্কুলটা, ছেড়ে দিতাম না, নিজেরাই চেষ্টা করতাম। সবাই অবাক হয়ে সেগুলো দেখতো। এ কাজ করতাম, কারণ কোনো কাজকে ছোট বলেও উপেক্ষা করিনি, সব কাজই করেছি স্কুলে। তাই হয়তো সবাই ভালোবাসে, সেই ভালোবাসা কিন্তু আজও পাই এবং পাচ্ছি, পাবো বলে প্রত্যাশা করি। দৃঢ় বিশ্বাস আমার, অন্যায় নামলে আমার কোনো অভাব নেই। বাড়িতে বলে আজ এত পয়সা কম নিয়ে যাচ্ছ, আমি পয়সা তো অন্যায় নামলে যার কাছে হাত পাতবো সেই পয়সা দেবে, পয়সার আমার কোনো অভাব নেই। আর যদি বিপদে পড়ি তোমরা চিন্তা করো না, সেখানেও বিপদ থেকে মুক্ত করার মুক্তি দেওয়ার জন্য অনেক লোক হাত বাড়িয়ে দেবে, কোনো ভয় পেও না। আমি যাচ্ছি, আবার ঠিক ফিরে আসবো। আজও কিন্তু সেই অগাধ বিশ্বাস নিয়ে ওঁদা আছে, কারণ এত বয়সে ট্রেনে চেপে আসা সত্যিকারের কষ্টকর, রিস্কি, আমি গ্রাহ্য করিনি। আজও মনের ইচ্ছাটা কিন্তু প্রবল এখনও। স্যার এটাই তো, এই বয়সে আপনার এই মনের জোরটাকেই তো স্যালুট করার মতো। স্যার এর সাথে আরেকটা কথা আমার আজকে একটু সাহস করে বলার ইচ্ছে করছে, যে আপনার যে পার্সোনালিটিস, মানে আপনার যে গলার ভয়েস,
সেটাতেই তো স্যার সেই সময় আমাদের ভীষণ রকমের ভয় লাগতো। মানুষের সবচেয়ে ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় চোখে। চিৎকার করার কোনো প্রয়োজন নেই, মারধরের কোনো প্রয়োজন নেই, চোখগুলো ঘুরত। সেই চোখ ঘুরে দেখেই যে ছেলে বদমাইশি করছে সে জানতো, বুঝতে পারতো আমার দিকে তাকিয়েছে, তাকালেই এখনই ভয়ঙ্কর বিপদ, টেনে নিয়ে আসবে প্লেয়ার যেখানে দাঁড়িয়ে আছে। তাই চোখগুলো ঘুরালেই কিন্তু তারা একেবারে নীরবে দাঁড়িয়ে যেত, জানতো এখনই চোখে পড়ে গেছি, এখনই ধরে নিয়ে যাবে এবং চপেটাঘাত করবে, দুটো কথা বলবে, প্রয়োজনে বাবাকে দেখতে পেলে ডেকে বলবে, কারণ বেড়াত বেরোয় দেখতে পাবেনি। তাই তারা তৎক্ষণাৎ সতর্ক হয়ে যেত। তারা কিন্তু আর কোনো রকম গোলমাল করতো না এবং বুঝতো আমি নজরে এসে গেছি, আমি ধরা পড়ে গেছি, অতএব অসৎ উপায় অবলম্বন করার কোনো পথ ছিল না। আরেকটা বড় কথা, আমি তো বিশেষ জানতাম না, খুব বিশাল পণ্ডিত আমি নই। আমি আজও জ্ঞান অর্জন করি, অপরের কাছ থেকে পাই। পড়েছি বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। আমি আজও ছাত্র। ছাত্র ছাত্র শব্দটা এসেছে ছত্র থেকে, ছত্রধর, যারা সমাজের ছাতা। আমিও সেই ছাত্র। আমিও চেষ্টা করি কিভাবে জ্ঞানার্জন করে নিজেকে সকলের কাছে উজাড় করে তুলে ধরতে পারব, তার চেষ্টা করতাম। আজও কিন্তু সেই ইচ্ছেটা আমার মনের মধ্যে থেকে গেছে। ফলে ছাত্রছাত্রীরা জানতো কোনো ছেলে যদি পিছিয়ে পড়া, তারাও যদি মাস্টারমশাইয়ের কাছে যায়, যে সেই জিনিস সম্পর্কে জানতে চান, মাস্টারমশাই কিন্তু কৃপণ হবেন না, বলবেন না, তিনি কিন্তু আন্তরিকভাবে বোঝানোর চেষ্টা করবেন। আর ঈশ্বরদত্ত শক্তি এটা আমার আছে কিনা, সেটার তো সবচেয়ে বড় পরিচায়ক হলো ছাত্রছাত্রীরা, বিচারক ছাত্রছাত্রীরা। আমি কি জানতাম, কতটুকু জানি, কতটুকু জানাবার চেষ্টা করতাম, কতটা আন্তরিক, অভিভাবকরাও না, ম্যানেজিং কমিটিও না, আমার সহকর্মীরাও না, তার বিচারক হবে ছাত্রছাত্রী। ছাত্রছাত্রীরা হচ্ছে সত্যিকারের শ্রেষ্ঠ বিচারক। তারাই বলবেন সাকসেসফুল না আনসাকসেসফুল। আমি দেখতাম, আমি জানিনি, অকপটে বলতাম, বাবাই এটা আজকে আমি বলতে পারছি না তোদের এই প্রশ্নের উত্তর, তোরা দেখবি যদি কোথাও জানতে পারিস আমাকে বলবি। আবার আমিও চেষ্টা করব। আমিও স্টাফ রুমেও আলোচনা করতাম। অন্যান্য যে সমস্ত আমাদের বিদ্যালয়ে বেশ বয়স্ক মাস্টারমশাই ছিলেন, ভূপেশবাবু, সত্যবাবু, প্রণবেন্দু মুখোপাধ্যায়, সুগেন্দু বিকাশ চট্টোপাধ্যায়, সুকুমার চৌধুরী, এদের কাছে যদি আমি বলতাম, তারা কিন্তু আমাকে জানিয়ে দিতেন। পরবর্তীকালে আমাদের যারা বন্ধুবান্ধব, সহকর্মী, কম বয়সী, তাদের সঙ্গে আলোচনা করতে কিন্তু আমি ইতস্তত করতাম না। আবার নিজেও বই পড়তাম, পাঁচটা মানেকে পড়লাম, পড়ে তার থেকে উত্তর করতাম, জানতাম কোনটা ঠিক। কিন্তু কোনো দিন জানিনি, অথচ জানার ভান করে একটা মিথ্যা জিনিসকে ছাত্রদের সামনে তুলে ধরলাম, দিন নিজেও অপদস্থ হইলাম আর ছাত্রদের সমূহ ক্ষতি করলাম। আমাকে যদি বিশ্বাস করে ছাত্ররা, তাদের সমূহ ক্ষতি হলো। ভুল জিনিস শিখিয়েছি, এটা আমি করতাম না। আমি নিজে আগে ঠিক না বেঠিক যাচাই করতাম, তারপর ছাত্রছাত্রীদের উত্তর দিতাম। তাই ছাত্রছাত্রীরা জানতেও, যদি কোনো জিনিস জানতে চায়, উনি বিরক্ত হননি, উনি কিন্তু বলে দেন যদি জানার হয়। আর যদি অজানার হয় তিনি বলে দেন, পরের দিন ক্লাসে অবশ্যই আমি বলবো আমি কি জানার চেষ্টা করব, তোরাও জানার চেষ্টা কর। এরপরে যে জানতে পারবি, তোরা জানতে পারলে আমাকে জানাবি, আমি জানতে পারলে তোদেরকে জানাবো। তাদের কাছেও কিন্তু আমি যে সব জানতাম এটা আমি কখনো প্রকাশ করিনি, আজও না। এভাবেই পড়াতাম। আর গুরু শিষ্যের সম্পর্ক একটা মধুর সম্পর্ক। আজকাল প্রায়শই শুনি ছাত্র শিক্ষকের মধ্যে বিশাল ব্যবধান হচ্ছে। আমিও জানি পানিশমেন্ট ইজ অ্যান এভরিথিং, এ থিং টু বি অ্যাভয়েডেড, কিন্তু সো ইজ দি সার্জেন্স নাইফ, বোথ আর নেসেসারি হবে। যদি মেডিসিনে কিওর হয় তাহলে ভালো, নাই তো শৈল চিকিৎসা করতে হয়। তেমনি মারতে হয়, কিন্তু মারটা কেমন? স্নেহ মাখানো মার। ওই একটা বেঞ্চের খুঁড়াকে নিয়ে ছাত্রের মাথায় মেরে দিলাম, সেও হাসপাতালে, আমিও থানায়, এই জাতীয় মার আমরা মারতাম না। টেবিলে ঠেঙাটা ঠুকতাম, ছাত্রটা নাচত,
তাকাতাম, তাকালেই নাম ডেকেছে অমুক লোক জানলেই ভয়ে তারা কাঁদত, কারণ তাদেরকে আমি ভালোবাসতাম। তারা জানতো আমাদেরকে সোহাগ করে, আমি অন্যায় কাজ করেছি, অতএব স্যার বিরক্ত হবেন, মারবেন, এটা বুঝতো। আমি শাসাতাম, কথাতেই তো আছে শাসন করা তারই সাজে সোহাগ করে। ভালোবাসবো না শাসন করব, এ কখনো হতে পারে না। তাই আমি তাদের শাসনও করতাম, সোহাগও দিতাম, যে কোনো অসুবিধা। আর থাকতাম তো কাছেই, ওই ওঁদা সংলগ্ন লাগাসিনী মায়ের যে মন্দির তার পাশে। ফলে দিন রাত আছি, স্কুল ছুটির পরে সবাইকে দেখতে পেত, যার যা প্রয়োজন নিয়ে আসতো। আর সব সাবজেক্টে কিছু কিছু জানতাম। বাংলা তো নিজের সাবজেক্ট, সেটা তো জানতামই। অন্যান্য দিক থেকেও যদি কেউ কিছু জানতে চাইতো, জানলে জানাবার চেষ্টা করতাম। তাই নিবিড় একটা সম্পর্ক ছিল। এত ফোনের প্রচলন ছিল না। এই ফোনের প্রচলন ভালো তো প্রত্যেকটা জিনিসই আছে। আমরাও তো বলি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, কিন্তু বিজ্ঞানকে যদি সদ্ব্যবহার করা হয় আশীর্বাদ, তেমনি ফোনেরও যদি আমরা সদ্ব্যবহার করতে শিখাই তাহলে ভালো। আর ইয়ারফোন ব্যবহার করছে, গেম খেলছে, তাদের দিকে তো শাসাতে হবে, বুঝাতে হবে। কিন্তু আমি যদি নিজেই ক্লাসটা চালাতে চালাতে 5 বার ফোন করি, তাহলে তো আমাকে কৈফিয়ত চাইবেই। তখন তো রাগলে হবে না যে আপনিও ফোন ব্যবহার করতেন, তখন তো বলা যাবে না আমি মাস্টারমশাই আমি ফোন ব্যবহার করতে পারি, এ বলা যায় না। আপনি আচরি ধর্ম অপরে শেখাবে। আগে নিজেকে ঠিক হইতে হবে, তবেই কিন্তু অন্যকে শিক্ষা দেওয়া যাবে। ক্লাসরুমে অনেকে তখন ইলেকট্রিক ছিল না, হাত পাখা, অনেক মাস্টারমশাই হাত পাখা নিয়ে যেতেন। আমার একটা বদ অভ্যাস ছিল, এই পাখা করছে অযথা এদিক ওদিক ছুটাছুটি করছে, পড়াতে পারতাম না। তার জন্যে আমি নিজেও কোনো দিন পাখা করিনি। আর ছাত্রছাত্রীদেরকেও বলতাম আমার ক্লাসে কেউ পাখা করবে, মন দিয়ে শোনো, ঘাম দেয় দেখ কিছুক্ষণ, ঠিক সহ্য হয়ে যাবে। তারাও কিন্তু নীরবে থাকতো। আমি কিন্তু নিজে পাখা করতাম আর অন্যকে বলতাম করো না, তা করিনি। আপনি আচরি ধর্ম অপরে শেখাবে। আমি সহ্য করতে সহিষ্ণুতা বড় গুণ, সহ্য করার চেষ্টা করো, তাদেরকে বুঝাতাম। তারা কিন্তু আমার কথাগুলোকে শুনত, মানত। তার জন্যে তাদের যেটুকু জানতাম উজাড় করে দিতাম, কখনো সেখানে কার্পণ্য দেখাতাম না। এটুকু আমার তরফে উদ্যোগ ছিল। আর ছেলেরাও কিন্তু আমাকে হঠাৎ সাইকেলে যেতে যেতে পড়ে গেলাম, হিপ জয়েন্টটাই নেমে গেল। 3 মাস পড়েছিলাম, বেডে রিডিং। সেটা এরকম স্ক্র্যাচ নিয়ে হাঁটছি, রাস্তা পার হতে হবে, ছাত্ররাই কিন্তু আমাকে রাস্তা পার করত। আর দুপাশে যেত, ক্লাসে তুলে দিত, স্ক্র্যাচ নিয়ে উঠতাম, পড়ানোয় কোনো অসুবিধা হতো না। তারাই আবার এনে আমার চেয়ারে বসিয়ে দিত। তাহলে ছাত্রছাত্রীদের কাছ থেকেও পূর্ণ সহযোগিতা পেতাম। বর্তমানে অনেক ঘাটতি দেখা যাচ্ছে। অনেক ছাত্রছাত্রীর সংখ্যাও অনেক অধিক। আর আজকাল তো সব স্পেশালিস্ট, নিজের বিষয় ছাড়া অন্য বিষয়ে কেউ কিছু জানলে বলেন ওটা আমার সাবজেক্ট না। আমাদের বেলায় এটা ছিল না। অনেক মাস্টারমশাই ছিলেন যারা বলরামবাবু, অর্ধেন্দ্রবাবু, অমূল্যবাবু, রঞ্জিতবাবু, সুনীলবাবু, শঙ্করীবাবু, এরা সবাই কিন্তু আদিত্যবাবু মন প্রাণ দিয়ে পড়াতেন এবং পড়ানোর আগ্রহ প্রকাশ করতেন। এবং নিজেদের মধ্যে একটা আলোচনা চক্র বসত। কোনো জিনিস না জানলে সেটা আলোচনা করে পরবর্তীকালে কনফার্ম হয়ে যে ছাত্রছাত্রীদের জানাতাম। এভাবেই তাদের সঙ্গে আমাদের একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। শেষ দিকটায় তো এমনও শুনেছি, ছাত্রছাত্রীরা আমাদের পড়তে যাচ্ছে বাংলা পরীক্ষা, আজ চিন্তা করতে হবে না, স্যার যেগুলো বলেছে সেগুলো লিখে দিবি, তাহলে কিন্তু নাম্বার। স্যারকে স্মরণ করে চল। আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু অনেকেই শুনেছে বাসে ওঠার সময় বলতে আমরা আজকে চিন্তা করিনি, যেখানেই দেখলে লিখব। এই যে একটা মানসিকতা, কারণ টেক্সট বইটাকে পড়াতাম। ওই যে ভিআইপি, ভেরি ইম্পর্ট্যান্ট মানে প্রশ্ন, আমি নিজে ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন ভাবতাম না। আর ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নও কোনো দিন সাজেশন দিতাম না। আগে বইটা পড়ো, বিষয়বস্তুটা জানো, তারপর লিখো। এটাই ছিল আমার টেন্ডেন্সি, আছে আজও। এখনও পড়াই, বলি শুনো, যে কোনো প্রশ্নের উত্তর লিখিয়ে দেবো, কিন্তু মুখস্থ না করে বুঝার চেষ্টা করো।
কারণ মুখস্থ বিদ্যার একটা বদগুণ হলো মাঝে কোনো একটা শব্দ ভুলে গেলে আর লিখতে পারবে না, কিন্তু যদি জানো তাহলে সেই শূন্যস্থানটা পূর্ণ করতে পারবে। অতএব জানার চেষ্টা করো, লিখার ক্ষমতাটা বাড়াও। কারণ আয়াপ্পা পানিকরের কবিতা পড়েছ, জ্ঞান কোথায় গেল, সেই যেখানে গেছে ধোঁকা। অর্থাৎ শিক্ষাকে আমরা সার্কাস করে দিচ্ছি, কৌশলে এক শ্রেণীর থেকে আরেক শ্রেণীতে উঠছি, হাততালি পাচ্ছি, চাকরি করছি, খাচ্ছি, মরছি। তো সব জীবজন্তুই তো সেই জন্মেছে যখন, তো মরতেই হবে। তাহলে জ্ঞান অর্জন করতে হবে, বিদ্যাকে বুদ্ধির সঙ্গে খাপ খাওয়াতে হবে, নবনব সৃষ্টি করতে হবে। কিন্তু কৌশলকে ট্রাপিজের খেলা দেখানো সার্কাস পার্টির খেলোয়াড় যেমন কৌশলে একটা দড়ি ছেড়ে উপরের দড়ি ঝাঁপিয়ে ধরে নিচ্ছে, দিয়ে হাততালি পাচ্ছে, এ নয়। বুদ্ধিকে গুরুত্ব দিতে হবে, শুধু বিদ্যাকে গুরুত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, বিদ্যা বুদ্ধির মধ্যে মিলন ঘটাতে হবে। সেই উপদেশ দিতাম, তাহলে কিন্তু মানত, গ্রহণ করতো ছাত্রছাত্রী, এটা খুব ভালোই লাগতো। স্যারের আরেকটা স্পেশাল দিক সেটা হলো কোনো একটা বাংলা গল্পের শুরুটা মানে গল্পের মতো করে, শুধু বই থেকে পড়িয়ে দেওয়া নয়, ওনার মতো করে গুছিয়ে গল্পের মতো করে শোনানো, যেটা কি আজও আমার স্মৃতিতে আছে। স্যার, আজকের জেনারেশনকে কী মেসেজ দেবেন? পড়াশোনায় মন দিতে হবে, কারণ শ্রবণ মনন চিন্তন নির্দিধ্যাসন, শুনতে হবে, মনে রাখতে হবে, চিন্তা করতে হবে, না জানলে প্রশ্ন করতে হবে। অন্যমনস্কভাবে জ্ঞানার্জন করা যাবে না। টেলিফোনের শুভ দিকও আছে, শুধু অশুভ তো নয়। বাইরে এসেছি, বিপদে পড়েছি, বাস নেই, ট্রেন নেই, ঘরে জানাতে হবে, এটা একটা শুভ দিক। কিন্তু অযথা টাইম কিল করার জন্য গেম খেলা, ইয়ারফোন নিয়ে রাস্তা অতিক্রম করা, গাড়ি চালাতে চালাতে ফোনটা কানে লাগানো, এগুলোকে পরিহার করতে হবে। আর সত্য কথা বলতে হবে। সত্যম অপ্রিয় মা বুড়াত, যেমন বলছে সত্য কথা অপ্রিয় হলে বলো না, তেমনি আমি বলি অপ্রিয় সত্য কথাও বলা যায় যদি বিনয়ের সঙ্গে তা প্রকাশ করা যায়। সবাই কিন্তু সত্য কথা বলো, সত্য পথে চলো, কারণ সোজা পথে চললে যে কোনো জিনিস সহজভাবে মানুষের সামনে তুলে ধরা যায়। সত্য কথা বললে মিথ্যার আশ্রয় নিতে হয় না, আর পাঁচটা মিথ্যাকে টেনে এনে গল্পটাকে বাঁধিয়ে বিপদকে ডেকে আনা উচিত নয়। অতএব নিজের যেটা কাজ, কারণ পড়াশোনা করতে গেলে ছাত্রছাত্রীদের অনেক সময়তে দেখা যাবে, বর্তমানে তো যন্ত্র সভ্যতা এগিয়ে যাচ্ছে, সভ্যতা এগিয়ে যাচ্ছে, মাইক বাজছে, ঢাক বাজছে, ঢোল বাজছে, বিভিন্ন মিছিল মিটিং হচ্ছে, গ্রামেও হচ্ছে, শহরেও হচ্ছে। কিন্তু যারা মন দিয়ে পড়ে তখন কিন্তু সেগুলো তাদের কানে যায় না, যেটা পড়ছে সেটাই কানে যায়। অতএব আন্তরিকতা প্রথম। আমি বইটা নিয়ে বসে আছি, মনটা অন্যদিকে আছে, ও পড়ে কিছু হবে না। যতটুকু পড়ব অন্যমনস্ক হওয়া চলবে না, মন প্রাণ দিয়ে পড়তে হবে। এবং নিজের ভবিষ্যৎটা সামনেই রয়েছে, দেখতে পাচ্ছি না, কিন্তু দেখতে না পেলে সেটাই বর্তমানকে আমাদেরকে ওই ভবিষ্যৎটা দেখাতে হবে। একটা স্বপ্নকে, একটা ইচ্ছেকে, একটা লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। জীবনে কোনো লক্ষ্য নেই, শিপ উইদাউট এ রাডার, ওই দাঁড়বিহীন হালবিহীন নৌকার মতো এলোমেলো ছুটবে। একটা লক্ষ্য নিয়ে এগোতে হবে। আর্টস সায়েন্স কমার্স যাই পড়ি না কেন, প্রত্যেকটা জিনিসই যদি আমি মন প্রাণ দিয়ে পড়ি, ভালো ফলাফল করতে পারি, অবশ্যই পথ আছে, সব সাবজেক্টেরই পথ আছে, মূল্যও আছে। আমি সবাইকে বলবো, মন প্রাণ দিয়ে পড়াশোনা করো, পিতামাতা এবং গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল হও, শিক্ষক শিক্ষিকার প্রতি হও সত্যিকারেরই শ্রদ্ধাশীল, তাহলে জীবনে প্রতিষ্ঠা অর্জন করতে পারবে। যা জানোনি তা জানার চেষ্টা করো, অন্যের কাছ থেকে জানায় কোনো পাপ নেই, কোনো ব্যাঘাত নেই, বিঘ্ন নেই। তাছাড়া এই আজে বাজে আড্ডা, আমি মনে করি ওই সব নোংরামির মধ্যে না যেয়ে, আমাদের বেলা তো দেখেছি মাঝে মাঝে 4-5 জন মিলে একটা চ্যাপ্টারকে নিয়ে আলোচনা করতাম, তোমরা সেই কনভারসেশন ডিসকাশন সেই পথে এগিয়ে যাও। 5 জনে মিলে কোনো একটা জিনিস, তুই কথাটা বুঝেছিস, কী বুঝেছিস তুই বল না, নিজেও বলার চেষ্টা করা। সবাই অন্যের কাছ থেকে নিব, নিজেই কিছু জানাবো না তা নয়, আলোচনা মাধ্যমে লেখাপড়া করো। যেখানে আলাপ আলোচনা হবে, সময় অতিবাহিত করবে, সেখানেও কিন্তু এই পড়াশোনা নিয়ে আজে বাজে জিনিস নিয়ে নয়। অতএব
সেই নোংরামির পথটা ছেড়ে দিয়ে আজে বাজে চিন্তা মন থেকে মুছে ফেলে ভালো আলোচনার মাঝ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা পোষণ করা, এটাই কিন্তু বর্তমান ছাত্রছাত্রীদের কাছে আমার বিশেষ একটা বার্তা।